আচ্ছা, পরিবর্তন আর সাফল্য এই দুটো শব্দ আমরা কিন্তু সারাদিনই ভাবি, তাই না? আজ আমরা ঠিক এটাই দেখব। মানে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ডিজিটাল ওয়ার্ল্ড, এমনকি ফিন্যান্সের মতো জটিল জগতেও এই আইডিয়াগুলো কিভাবে কাজ করে, আর এর পেছনের আসল স্ট্র্যাটেজিগুলোই বা কী। চলুন এই যাত্রায় একসাথে ডুব দেওয়া যাক। তো চলুন একটা ইন্টারেস্টিং প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আচ্ছা ভাবুন তো একবার, যদি নিজের জীবনটা একটা সিনেমা হতো, তাহলে তার সবচেয়ে ইম্পর্ট্যান্ট সিনগুলো কি হতো? মানে কোন মুহূর্তগুলো, কোন ঘটনাগুলো গল্পের মূল টার্নিং পয়েন্ট? এই ভাবনাটা কিন্তু আমাদের নিজেদের জীবনের মূল গল্পটা খুঁজে বের করতে দারুণভাবে সাহায্য করে। আচ্ছা, এবার আরেকটু ভাবুন, সেই সিনেমার দর্শকরা, মানে যারা গল্পটা এই পর্যন্ত দেখেছে, তারা স্ক্রিনের দিকে তাকিয়ে কি চেঁচিয়ে বলতো? মানে গল্পের পরের ধাপে তারা কি দেখতে চাইতো? এই চিন্তাটা কিন্তু বেশ মজার, কারণ এটা আমাদের নিজেদের ভেতরকার পরিবর্তনের ইচ্ছাটাকেই সামনে নিয়ে আসে। মাঝে মাঝে অন্যের চোখে নিজের সম্ভাবনাটা দেখা কিন্তু খুব দরকারি, তাই না? তো এই যে ব্যক্তিগত পরিবর্তনের ভাবনা, ঠিক একই জিনিস কিন্তু এখন ডিজিটাল জগতেও ঘটছে। আমাদের অনলাইন ওয়ার্ল্ডে বেশ বড়সড় কিছু স্ট্র্যাটেজিক শিফট হচ্ছে, যা আমাদের সবার উপরেই কিন্তু প্রভাব ফেলছে। আর এর কয়েকটা উদাহরণ তো রীতিমতো অবাক করার মতো। এর সবচেয়ে বড় উদাহরণ সম্ভবত মার্ক জাকারবার্গ। আচ্ছা, মনে আছে টেক দুনিয়া সেই লাজুক ইন্ট্রোভার্ট সিইওকে? সেই মানুষটাই এখন একজন এমএমএ ফাইটার, ওয়াটার স্কিয়ার। মানে এই পরিবর্তনটা এতটাই ড্রামাটিক যে স্বাভাবিকভাবেই এর পেছনের কারণ নিয়ে এখন জোর আলোচনা চলছে। আর ঠিক এখানেই আসল প্রশ্নটা উঠছে, এই যে এত বড় পরিবর্তন, এটা কি তার সত্যিকারের পার্সোনাল গ্রোথ, নাকি মেটার যে ইমেজ ক্রাইসিস চলছে সেখান থেকে সবার অ্যাটেনশন সরানোর জন্য এটা একটা ক্যালকুলেটেড পিআর মুভ? ইন্টারেস্টিং ব্যাপার হলো এই পরিবর্তনের টাইমিংটা, কারণ ঠিক এই সময়ে কিন্তু তার কোম্পানি একের পর এক বিতর্কের মধ্যে দিয়ে যাচ্ছে। ব্যাপারটা কিন্তু শুধু জাকারবার্গের মধ্যেই সীমাবদ্ধ নেই। পুরো ক্রিয়েটর ইকোনমি এখন একটা বিশাল পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে ডেথ অব দ্য ফলোয়ার বা অনুসারীর মৃত্যু। ব্যাপারটা কি? দেখুন, আগে ক্রিয়েটাররা সরাসরি তাদের ফলোয়ারদের কাছে পৌঁছাতে পারতেন, কিন্তু এখন অ্যালগরিদমই বস। অ্যালগরিদমই ঠিক করে দিচ্ছে কার কন্টেন্ট কে দেখবে, আর এর ফলে ক্রিয়েটার আর তাদের আসল ফ্যানদের মধ্যে একটা বড় গ্যাপ তৈরি হচ্ছে। তাহলে প্রশ্ন হলো, এই নতুন পরিবেশে টিকে থাকার উপায় কি? প্যাট্রিয়নের সিইও জ্যাক কন্টে এর একটা দারুণ সমাধান দিয়েছেন। তার মতে এখন শুধু অ্যাটেনশন বা ভিউয়ের পেছনে দৌড়ালে চলবে না। আসল কাজটা হলো একটা লয়াল ফ্যান বেস তৈরি করা। মানে এমন একটা স্ট্রং কমিউনিটি বানানো যারা অ্যালগরিদমের তোয়াক্কা না করেই ক্রিয়েটারকে সাপোর্ট করবে। আর এটাই কিন্তু এখনকার নতুন স্ট্র্যাটেজি। ক্রিয়েটিভিটির এই যে স্ট্র্যাটেজিক শিফট, এটা কিন্তু শুধু অনলাইন জগতেই আটকে নেই, আমাদের পপ কালচারেও কিন্তু একটা নতুন দিগন্ত খুলতে চলেছে। এমন একটা পরিবর্তন আসছে যা ক্রিয়েটিভিটিকে একদম নতুন করে ডিফাইন করবে আর প্রচুর নতুন সুযোগ তৈরি করবে। একবার ভাবুন তো, সুপারম্যান, ব্যাটম্যান, এমনকি মিকি মাউসের মতো আইকনিক ক্যারেক্টারগুলো খুব তাড়াতাড়ি পাবলিক ডোমেনে চলে আসছে। এর মানে কি জানেন? এর মানে হলো যে কোনো ক্রিয়েটর, যে কেউ এই চরিত্রগুলো নিয়ে একদম ফ্রিলি নতুন গল্প, সিনেমা বা আর্টওয়ার্ক বানাতে পারবে, কোনো রকম লিগ্যাল ঝামেলা ছাড়াই। এটা কিন্তু ক্রিয়েটিভিটির দুনিয়ায় একটা বিশাল বিস্ফোরণ ঘটাতে পারে, তাই না? তো একদিকে যেমন ক্রিয়েটিভিটি আর স্ট্র্যাটেজি পপ কালচারকে নতুন রূপ দিচ্ছে, অন্যদিকে ঠিক তেমনি ডেটা আর ম্যাথস ব্যবহার করেও কিন্তু অবিশ্বাস্য সাফল্য পাওয়া সম্ভব। চলুন এবার জিম সাইমন্সের গল্পটা শোনা যাক। এমন একজন মানুষ যিনি কোড আর প্যাটার্ন দিয়ে ফিন্যান্সের পুরো দুনিয়াটাকেই বদলে দিয়েছিলেন। জিম সাইমন্সের জার্নিটা কিন্তু সিনেমার গল্পের মতো। ভাবুন, তিনি শুরু করেছিলেন একজন কোড ব্রেকার হিসেবে, মানে গোপন মেসেজের ভেতর থেকে প্যাটার্ন খুঁজে বের করাই ছিল তার কাজ। পরে তিনি ঠিক ওই একই স্কেল কাজে লাগালেন স্টক মার্কেটে, মানে মার্কেটের জটিল ডেটার ভেতরে লুকিয়ে থাকা প্যাটার্নগুলো খুঁজে বের করা শুরু করলেন, আর তাতেই ফিন্যান্সের জগতে একটা বিপ্লব ঘটে গেল। আর তার এই ডেটা বেসড স্ট্র্যাটেজির ফলাফল? আচ্ছা, শুনলে অবাক হবেন, প্রায় ৩ দশক ধরে তার হেজ ফান্ড অ্যাভারেজে 66% অ্যানুয়াল রিটার্ন দিয়েছে। 66%, ওয়ারেন বাফেটের মতো লেজেন্ডারি ইনভেস্টরদের থেকেও, যা অনেক অনেক বেশি। এটা আসলে এটাই প্রমাণ করে যে একটা সঠিক কৌশল কতটা পাওয়ারফুল হতে পারে। যে মানুষটা একদিন স্টক মার্কেটের কোড ভেঙেছিলেন, তিনি এখন চেষ্টা করছেন মহাবিশ্বের রহস্য ভেদ করতে। হ্যাঁ, সাইমন্স এখন তার $1 বিলিয়ন খরচ করছেন মহাকাশ গবেষণায়। উদ্দেশ্য একটাই, যেন আমরা মহাবিশ্বের সবচেয়ে বড় প্যাটার্নগুলো বুঝতে পারি। মানে সেই একই প্যাটার্ন খোঁজার নেশাটা কিন্তু রয়েই গেছে, শুধু ক্যানভাসটা এবার অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, জাকারবার্গের এই ট্রান্সফরমেশন
ক্রিয়েটারদের নতুন স্ট্র্যাটেজি বা জিম সাইমন্সের অবিশ্বাস্য সাফল্য, এই প্রত্যেকটা গল্পের মধ্যে কিন্তু একটা কমন থ্রেড আছে, একটা সাধারণ সূত্র। আর সেটা হলো, যে কোনো বড় চ্যালেঞ্জকে ফেস করার জন্য সবার আগে দরকার একটা পরিষ্কার আর স্পেসিফিক প্ল্যান। এটাকেই বলা হয় কিডলিনস ল, মানে যদি কোনো সমস্যাকে খুব স্পষ্টভাবে, খুব নির্দিষ্ট করে লিখে ফেলা যায়, তাহলেই নাকি তার অর্ধেক সমাধান হয়ে যায়। ব্যাপারটা মিলিয়ে দেখুন, জাকারবার্গ হয়তো তার ইমেজের সমস্যাটা চিহ্নিত করেছেন, ক্রিয়েটররা অ্যালগরিদমের চ্যালেঞ্জটা বুঝেছেন, আর সাইমন্স মার্কেটের জটিলতাকে একটা ম্যাথামেটিক্যাল প্রবলেমে কনভার্ট করেছেন। তাহলে এখন ভাবার বিষয় হলো, আমাদের জীবনের পরের অধ্যায়ের জন্য আমরা কোন সমস্যাটাকে সবচেয়ে পরিষ্কারভাবে ডিফাইন করতে পারি।